মাধ্যমিকের ঘন্টা বেজে গেছে, টেস্ট পরীক্ষা হয়ে গেছে, অনেক স্কুলে টেস্ট পরীক্ষার রেজাল্টও বেরিয়ে গেছে। আমাদের মাধ্যমিকের যে মেইন টেক্সট বুক, তাতে যে 5খানা ইউনিট আমাদের পড়তে হয়, তার মধ্যে সবথেকে বেশি জ্বালায় হচ্ছে কোন চ্যাপ্টার? বংশগতি, হেরিডিটি। এবং হেরিডিটির মধ্যেও আমাদেরকে বেশি জ্বালায় হচ্ছে এমসিকিউ, যেগুলো একটু অঙ্ক আমি ঠিক বলবো না, মানে যোগ বিয়োগ গুণ ভাগেরই অঙ্ক, কিন্তু একটু ট্রিকি অঙ্ক, যেগুলো আমাদের এই বংশগতির চ্যাপ্টার থেকে আসছে। এবং প্রায় প্রত্যেকেরই আমরা যখন টেস্ট পেপার সলভ করি এই জিনিসগুলো আটকায়। আর একটা জিনিস হচ্ছে, আমাদের মাধ্যমিকে এমসিকিউতে কোনো অর নেই, তাই তো? 15টা এমসিকিউ, 15টাই করতে হবে। তার মানে 15টা এমসিকিউর মধ্যে আমার যদি একটাও ভুল হয়ে যায়, আমার কিন্তু নাম্বারটা অলরেডি 100 থেকে 99 তে নেমে গেল, তাই না? এবং এই কারণেই আমি আজকে একদম বাছাই করা 10খানা প্রশ্ন, তার মধ্যে বেশিরভাগই এমসিকিউ, আর দু একটা আছে এই হেরিডিটি বা বংশগতি চ্যাপ্টার থেকে কিছু তোমার লজিক্যাল এবং রিজনিং এর কোয়েশ্চেন, এবং তার মধ্যে আছে বেশ কিছু অঙ্ক। ওকে, চলো তাহলে আমরা স্টার্ট করে দিই আজকে একটা একটা করে অঙ্ক, টাইম ওয়েস্ট না করে। আমাদের কোনো অঙ্ক আসছে তোমাদের স্ক্রিনে। একজন হিমোফিলিক পুরুষ এবং বাহক কিন্তু স্বাভাবিক মহিলার বিয়ে হলে পুত্রকন্যার মধ্যে হিমোফিলিয়া আক্রান্ত হবার সম্ভাবনা কত? খুব পরিচিত প্রশ্ন, টেস্ট পেপারের পাতায় পাতায় এরকম নানান ধরনের প্রশ্ন আছে। তো এই প্রশ্নগুলো আমরা কোথা থেকে পাই? যেগুলো হচ্ছে আমাদের সেক্স লিঙ্কড ডিজিজ, অর্থাৎ এই রোগগুলোর জন্য যে দায়ী জিন, সেই জিন রয়েছে আমাদের এক্স ক্রোমোসোম। এবং যেহেতু এক্স ক্রোমোসোম একটা সেক্স ক্রোমোসোম, যেটা পুরুষ এবং স্ত্রীদের ক্ষেত্রে আলাদা আলাদা সংখ্যায় বর্তমান, তাই জন্য এই ক্ষেত্রে পুত্র এবং কন্যা বা পিতা এবং মাতা, এই কনসেপ্টটা খুব দরকার। এবং আমাদের সিলেবাসে দুটো রোগ আছে এই কনসেপ্টের উপরে, একটা হচ্ছে হিমোফিলিয়া এবং আরেকটা হচ্ছে বর্ণান্ধতা। হিমোফিলিয়া এবং বর্ণান্ধতা এই দুটো যে সেক্স লিঙ্কড ডিজিজ, এবং এই ডিজিজগুলোর জন্য দায়ী জিনটা যেহেতু আমাদের এক্স ক্রোমোসোমে আছে, তাই জন্য এই দুটো রোগের ক্ষেত্রে যাই প্রশ্ন আসুক, যদি এই দুটো রোগ থাকে, একটা কমন ফর্মুলা আমরা মেনে চলবো। কি ফর্মুলা? অর্থাৎ যে আক্রান্ত, যদি আক্রান্ত ধরি, এই আক্রান্ত ব্যাপারটা কিন্তু আমাদের প্রচ্ছন্ন বা রিসেসিভ, আর স্বাভাবিক, এই স্বাভাবিক ব্যাপারটা কিন্তু আমাদের প্রকট। ঠিক আছে? তাহলে যদি একজন স্বাভাবিক মহিলা হন, তাহলে তার জিনোটাইপ কি হবে? XX। এবং স্বাভাবিক পুরুষ যদি হন, তাহলে তার জিনোটাইপ হবে XY। আমরা এগুলো পড়েছি। আর আক্রান্ত যদি হয়, তাহলে আমরা জানি যে যখন রিসেসিভ একটা ক্যারেক্টার, তখন সেটা সবসময় হবে হচ্ছে হোমোজাইগাস কন্ডিশন। দুটোই রিসেসিভ অ্যালিল না থাকলে কোনো রোগের বহিঃপ্রকাশ হবে না। ঠিক যে কারণে স্মল টি ছাড়া বেটে মটর গাছ হয় না, ঠিক একই কারণে আমরা দেখতে পাবো যে আক্রান্তের ক্ষেত্রে যদি আমি ধরে নিই হিমোফিলিয়া, তাহলে আমি ধরবো তার প্রচ্ছন্ন রোগটা হচ্ছে XH প্রচ্ছন্ন অ্যালিলটা। তো XH না হলে কিন্তু কোনো মহিলা কখনোই আক্রান্ত হিসাবে বা হিমোফিলিয়া আক্রান্ত হিসাবে বিবেচিত হবেন না। আর যদি আমি দেখতে চাই বর্ণান্ধতা, বর্ণান্ধতার ইংলিশ হচ্ছে কালার ব্লাইন্ডনেস, তাহলে সেক্ষেত্রে হয়ে যাবে ওটা XC। একই ব্যাপার, মানে একই সূত্র মেনে হবে, শুধু হিমোফিলিয়ার জায়গায় H ধরবো, কালার ব্লাইন্ডনেসের ক্ষেত্রে C ধরবো। আর পুরুষের ক্ষেত্রে ওদের যেহেতু একটাই এক্স ক্রোমোসোম আমাদের ক্ষেত্রে, তাই জন্য আমাদের হয়ে যাবে XHY বা XCY। কিন্তু এই স্বাভাবিক এবং আক্রান্ত এর মাঝখানে একটা বর্ডার লাইনে আসছে শুধুমাত্র মহিলারা আসবে, কারণ একটা পুরুষ আইদার এটা হতে পারে, নয়তো এটা হতে পারে, আর কোনো অপশন নেই তার। কিন্তু মহিলাদের হাতে আরেকটা অপশন আছে। সেই অপশনটা কি? সেই অপশনটা হচ্ছে XXH। এটা কখনো XHX লিখবে না। ঠিক যে কারণে আমরা ক্যাপিটাল টি স্মল টি লিখি, আমরা কি স্মল টি ক্যাপিটাল টি লিখি না তো? ঠিক একই কারণে XXH, এটা আমি পড়াতে গিয়ে বহুবার দেখেছি আমার স্টুডেন্টদের ক্ষেত্রে যে XHX লেখে। ভুল, কারণ আমরা স্মল টি ক্যাপিটাল টি লিখি না, XH টা হচ্ছে এখানে প্রচ্ছন্ন অ্যালিল। আচ্ছা, XXH এরকম যদি কেউ হয়, সেক্ষেত্রে সেই মহিলা কি হবে? সেই মহিলা হয়ে যাবে বাহক। সেই মহিলার কিন্তু হিমোফিলিয়া বা বর্ণান্ধতা রিলেটেড কোনো সমস্যা হবে না, ঠিক আছে? কিন্তু সে ওই জিনটা ক্যারি করছে। ঠিক যেমন ক্যাপিটাল টি স্মল টি, এরকম মটর গাছকে দেখতে কেমন লাগে? এর ফেনোটাইপটা কি? লম্বা মটর গাছ, শঙ্কর হোক কিন্তু লম্বা মটর গাছ। ঠিক একইভাবে XXH এ কি হয়ে যাবে? এ কিন্তু কমপ্লিটলি সুস্থ, স্বাভাবিক, কিন্তু বাহক। তাহলে এ স্বাভাবিক বাহক মহিলা।
এই যদি আমাদের কনসেপ্ট হয় তাহলে আমরা ঝটপট বুঝে নেব আমাদের প্রথম প্রশ্ন যেটা ছিল সেটা হচ্ছে হিমোফিলিক পুরুষ এবং বাহক কিন্তু স্বাভাবিক মহিলার বিয়ে হলে পুত্র ও কন্যার মধ্যে হিমোফিলিয়া আক্রান্ত হওয়ার সম্ভাবনা। তাহলে হিমোফিলিক পুরুষ কি হবে? XHY, হিমোফিলিয়া আছে আমরা H ইউজ করছি, বর্ণান্ধতা থাকলে আমরা C ইউজ করব। XHY, আর বাহক কিন্তু স্বাভাবিক মহিলা, অর্থাৎ এটা মাঝখানে ক্রস সাইন দিতে হয় যেহেতু ক্রস হচ্ছে, তাহলে XH, তাই তো? তাহলে এখান থেকে দুটো গ্যামেট আসবে, এখান থেকে দুটো গ্যামেট আসবে। আমরা যখন চেকার বোর্ড করব সবচেয়ে ভালো, ভুল কম হবে চেকার বোর্ড করলে। তাহলে আমি দুটো গ্যামেট পেয়ে গেলাম, এখানে পুরুষের গ্যামেট গুলো লিখে দিলাম, এখানে স্ত্রী গ্যামেট গুলো লিখে দিলাম। আচ্ছা, এখানেও কিন্তু এটাও কিন্তু পর দিকে খুব পাই, এখানে তাড়াহুড়ো করে XHX লিখে চলে আসে, এটা কিন্তু একদমই ভুল। XXH, কারণ আমরা তো স্মল টি ক্যাপিটাল টি লিখি না, স্মল y ক্যাপিটাল Y তো লিখি না, প্রকটা এটা প্রথমে দেওয়া নিয়ম। XY XH XH, এখানে তুমি দুটোই XH XH দিতে হবে আমাদের। তাহলে বলছে পুত্র কন্যাদের মধ্যে, অর্থাৎ এখানে 4 জনকে মিলে 100%, এই 4 জনের মধ্যে কে কে আক্রান্ত হয়েছে, আক্রান্ত হওয়ার সম্ভাবনা কত? এই যে এই আক্রান্ত হয়েছে আর এই আক্রান্ত হয়েছে, তাহলে 4 জনের মধ্যে 2 জন আক্রান্ত হয়েছে, তাহলে 50% 50% আমাদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা। বুঝা গেল? অর্থাৎ এই XH টা যখন XH এর সঙ্গে আসবে তখন একজন কন্যা আক্রান্ত হবে, আর XH টা যখন Y এর সঙ্গে আসবে তখন একজন পুত্র আক্রান্ত হবে। চলো নেক্সট কোশ্চেন, বর্ণান্ধতার বাহক মাতা ও স্বাভাবিক পিতা, অর্থাৎ এখানে স্বাভাবিক পিতা আর কি বলছে, বর্ণান্ধতার বাহক মাতা। ভেরি গুড, তাহলে শুধু আমরা H টাকে সরিয়ে কি করে দেব? C করে দেব। H টাকে সরিয়ে আমরা C করে দেব, তাহলে আমাদের কি ক্রস আসবে? বাবা থেকে আসছে XY, মায়ের থেকে আসছে XC, তাই তো? তাহলে বর্ণান্ধতা আক্রান্ত হবার, পুত্র কন্যাদের মধ্যে বর্ণান্ধতায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা, এখানেও কিন্তু পুরো টোটালটার মধ্যে জানতে চেয়েছে, মানে বলতে যত সন্তান হবে পুরো সন্তানদের মধ্যে আক্রান্ত হবার সম্ভাবনা। চলো তাহলে আমরা এই X আর X আর স্বাভাবিক হয়ে গেল, X আর Y এরকম হয়ে গেল, নরমাল স্বাভাবিক পুত্র স্বাভাবিক কন্যা। আচ্ছা X টা এখানে চলে আসবে, XC, তাহলে XC, এই কন্যা কি আর আক্রান্ত রইল না? এই বাহক হলো, কিন্তু বাহক তো একদম স্বাভাবিক, বাহকের শরীরে কোনো অস্বস্তি হয় না, তাহলে একমাত্র কে আক্রান্ত হলো? এটা C হয়ে যাবে আমাদের তখন, যেহেতু এটা বর্ণান্ধতা দিয়ে আমাদের প্রশ্নটা দিয়েছে। তাহলে XCY, এই ছেলেটা বেচারা, এই পুত্র সন্তানটা এ আক্রান্ত হয়ে গেল। তাহলে বলেছে পুত্র কন্যার মধ্যে আক্রান্ত হওয়ার সম্ভাবনা, তাহলে পুত্র কন্যা 4 জন, 4 জনের মধ্যে কতজন আক্রান্ত? 1 জন, তাহলে 1/4 25%, 25%, তাহলে পুত্র কন্যাদের মধ্যে 25% आंसर রাইট। নেক্সট, একজন 3 নাম্বার প্রশ্ন, একজন স্বাভাবিক পিতা ও হিমোফিলিয়ার বাহক মাতা, স্বাভাবিক পিতা হিমোফিলিয়ার বাহক মাতা, শুধু সিটাকে ইউজ করে দেবো এখানে, আর বারবার মোছামুছি করছো তাহলে আবার তোমাদের বুঝতে অসুবিধা হবে। তাহলে একজন স্বাভাবিক পিতা এবং হিমোফিলিয়ার বাহক মাতা, তাহলে সেকেন্ড কিন্তু পুরো প্রসেসটা সেম, কিন্তু সি গুলো ইউজ হয়ে যাবে, এক অঙ্ক, একদম এক সূত্রে পেলে সব অঙ্ক এক। বাহক মাতার পুত্র সন্তানদের মধ্যে আক্রান্ত হওয়ার সম্ভাবনা, হিসাব পাল্টে গেল, প্রশ্ন ভালো করে করতে হবে। পুত্র সন্তানদের মধ্যে, তাহলে আমরা এটা নিয়ে ভাববোই না, এই সেগমেন্টটা আমার আসবেই না ক্যালকুলেশনে, আমার কি আসবে? এই দুটো XY আর XHY, হিমোফিলিয়ায় আক্রান্ত হবার সম্ভাবনা কত হয়ে যাবে? তাহলে দুজনের মধ্যে একজন আক্রান্ত হচ্ছে, দুজনের মধ্যে একজন আক্রান্ত হলে 50%, 50%, অপশন বি। বোঝা গেল? তাহলে সহজ লাগছে এবার একটুখানি আগে থেকে। চলো প্রশ্ন 4, বর্ণান্ধতার বাহক মাতা এবং বর্ণান্ধ পিতা, তাহলে আবার এইচ গুলোকে আমাদের সি করতে হবে, কোনো খাটনি নেই। বর্ণান্ধ পিতা হচ্ছে বর্ণান্ধ, তাহলে XC, কালার ব্লাইন্ড, সি ফর কালার ব্লাইন্ডনেস। বর্ণান্ধ পিতা, বর্ণান্ধতার বাহক মাতা, তাহলে এটাকে শুধু এইটা বুঝে সি করে দেবো, XXC। তাহলে এখান থেকে এই দুটো গ্যামেট আসছে X আর XC, আর এখান থেকে আসছে হচ্ছে XCY, ঠিক আছে?
আচ্ছা x আর xc মিললে বাহক কন্যা, x আর y xy, xc xc আক্রান্ত কন্যা, xcy আক্রান্ত পুত্র। কিন্তু প্রশ্ন কি বলেছে, বর্ণান্ধ পিতার কন্যাদের মধ্যে বর্ণান্ধতায় আক্রান্ত হবার সম্ভাবনা। তাহলে আগের বার আমরা যেমন কন্যা সন্তানটা কি ছিল আমরা খেয়াল করবো না, অ্যাভয়েড করবো, এখানে আমরা পুত্র সন্তানগুলোকে অ্যাভয়েড করবো। এখানে কি হিসাব এসছে আমার তো জানার দরকার নেই, আমার জানা দরকার হবে কন্যা সন্তান। এবার কন্যা সন্তানদের মধ্যে কি আসছে, আবারও একই হিসাব, একে আমি ধরবো না কিন্তু, এই যেহেতু বাহক, বাহক কিন্তু স্বাভাবিক, বাহককে আমি কখনোই ধরবো না। তাহলে দুজনের মধ্যে আবারও সেই একজন আক্রান্ত, তাহলে দুজনের মধ্যে একজন আক্রান্ত মানে 50% আক্রান্ত, অর্থাৎ 4 এর প্রশ্নের উত্তর হয়ে যাবে এ, কারণ কন্যাদের মধ্যে আক্রান্ত হওয়ার সম্ভাবনা চেয়েছিল। আচ্ছা এখানে যদি সন্তানদের মধ্যে আক্রান্ত হওয়ার সম্ভাবনা চাইতো তাহলে কিন্তু 50%ই হতো। কেন, কারণ তখন 4 জনের মধ্যে আমার দুজন আক্রান্ত হতো, এই মেয়েটা আর এই ছেলেটা, এরা দুজন আক্রান্ত হতো, এই মেয়েটা আর এই ছেলেটা আক্রান্ত হতো। তাহলে এই 4 রকমের প্রবলেম যেটা সেক্স ক্রোমোজোমাল ডিজিজ থেকে খুব প্রশ্ন আসে। পরের প্রশ্নের ক্ষেত্রে আর এই ঝামেলার দিকে আমরা যাব না। পরের প্রশ্নে আমাদের কি আসছে, থ্যালাসেমিয়া। থ্যালাসেমিয়া রোগটা কি রকম, থ্যালাসেমিয়াটা হচ্ছে অটোজোমাল। যখনই আমার অটোজোমাল থ্যালাসেমিয়া এ এবং আলফা থ্যালাসেমিয়া এবং বিটা থ্যালাসেমিয়া একটা 16 নম্বর ক্রোমোজোমের মিউটেশনের জন্য হয়, আর বিটা থ্যালাসেমিয়া 11 নম্বর ক্রোমোজোমের মিউটেশনের জন্য হয়। তো এগুলো তো অটোজোম, এক্ষেত্রে পুরুষ আর মহিলার কোনো আলাদা কনসেপ্ট নেই, এক্ষেত্রে পিতা মাতা ওর কোনো আলাদা কনসেপ্ট লাগবে না, আমাদের এক্স ক্রোমোজোম ওয়াই ক্রোমোজোমের আর কোনো প্রয়োজনীয়তা নেই। চলো আমরা বুঝে দিই তাহলে। থ্যালাসেমিয়া রোগ এলে সবসময় আমার মতে, আমি এটা পছন্দ করি, কারণ যত সিম্পল হবে পরীক্ষায় আমার কম সময়ের মধ্যে নাম্বার পেতে সুবিধা হবে, তো যত সিম্পল করবে। আচ্ছা তাহলে প্রশ্ন এসেছে আমাদের থ্যালাসেমিয়ার বাহক মাতা। এক্ষেত্রে বাহক বুঝবে তুমি যেটা হেটেরোজাইগাস, এক্ষেত্রে পিতা এবং মাতা উভয়ে কিন্তু বাহক হতে পারে। এই প্রশ্নটাকে একটু জটিল করার জন্য এরকম বাহক মাতা বলে দিচ্ছে, পিতাও কিন্তু বাহক হতেই পারতো। এক্স ক্রোমোজোমের ক্ষেত্রে পিতা মানে সেক্স ক্রোমোজোমের ক্ষেত্রে পিতা কখনো বাহক হবে না, কারণ ওদের একটাই এক্স ক্রোমোজোম। কিন্তু থ্যালাসেমিয়ার ক্ষেত্রে কিন্তু মাতা এবং পিতা উভয়ই বাহক হতে পারে। তো এখানে আমরা তাহলে হিমোফিলিয়ার বাহক মাতা, তাহলে ক্যাপিটাল এ স্মল এ ধরবো আমরা, ক্যাপিটাল এটাকে আমরা স্বাভাবিক জিন ধরবো, স্বাভাবিক অ্যালিল ধরবো সরি, এবং স্মল এটাকে আমরা আক্রান্ত অ্যালিল ধরবো। এবং বাহক যেহেতু বলেছে থ্যালাসেমিয়ার বাহক মাতা, তাহলে ক্যাপিটাল এ স্মল। বোঝা গেল। এবার হচ্ছে থ্যালাসেমিয়া পিতার, থ্যালাসেমিয়া আক্রান্ত পিতা, থ্যালাসেমিক পিতা মানে হচ্ছে থ্যালাসেমিয়া আক্রান্ত পিতা, তাহলে সে কি হয়ে যাবে, সে স্মল এ হয়ে যাবে, কারণ এটা তো প্রচ্ছন্ন রোগ, অটোজোম বাহিত প্রচ্ছন্ন রোগ, এবং প্রচ্ছন্ন বৈশিষ্ট্য তখনই প্রকাশ পায় যখন দুটোই প্রচ্ছন্ন অ্যালিল থাকে একটা জীবের মধ্যে, অর্থাৎ হোমোজাইগাস কন্ডিশন। হোমোজাইগাস কন্ডিশন এর একটা ক্রস আমরা তৈরি করতে পারলাম, আমাদের এলো। এদের ক্ষেত্রে যে সন্তানটা হচ্ছে সেই সন্তানদের মধ্যে আক্রান্ত হওয়ার সম্ভাবনা ভীষণ সহজ। এখান থেকে তো দুটো অ্যালিল আমাদের মেন্ডেলের যে পৃথকীকরণের সূত্র আলাদা হয়ে যাবে, এখান থেকে দুটোতে একই অ্যালিল তৈরি হয়, তো দুবার লিখতে হয় না, একবারই লিখতে হয়। তাহলে এ হয়ে গেল হচ্ছে আমাদের ক্যাপিটাল এ স্মল এ, এ কি হবে, এ বাহক, থ্যালাসেমিয়া বাহক, তো থ্যালাসেমিয়া আক্রান্ত হয় তাই না, আর স্মল এ এই যে এ আমাদের আক্রান্ত হয়ে গেল, থ্যালাসেমিয়া মেজর, অর্থাৎ থ্যালাসেমিয়া মেজর। এই যে থ্যালাসেমিয়া মেজর হয়ে গেল, তাহলে আক্রান্ত হওয়ার সম্ভাবনা আমার দুজনের মধ্যে একজন, অর্থাৎ 50%। আবারও 50% উত্তর এলো আমাদের 6এরটা, 5এরটা এ। তাহলে এই হলো আমাদের রোগ রিলেটেড সমস্যাগুলি। চল এইবারে চলে আসবো আমরা মোটরবাস এবং মেন্ডেলের সূত্র, মেন্ডেলের যা ফর্মুলা, যা অনুপাত, তাই দিয়েই আমাদের জিনিসটা করতে হবে। মেন্ডেলের সূত্রে আমরা দেখতে পাবো যে এখানে আমাদের মেন্ডেলের এক সংকর জনন দিয়েও দিতে পারে অঙ্ক, সেক্ষেত্রে অঙ্কটা আরো সোজা হয়ে যাবে। তবে আমি একটু কঠিন অঙ্ক দিয়েছি, দ্বিসংকর জনন দিয়েছি, যে দুটি সংকর লম্বা মটর গাছের সংকরায়ন ঘটালে F2 জনুতে সংকর লম্বা মটর গাছ পাওয়া যায়। প্রথমটা এক সংকর জননের উপরে আছে, তাহলে দুটো সংকর লম্বা, দুজনেই সংকর লম্বা, তাহলে এখান থেকেও দুটো গ্যামেট আসবে, তাহলে আমরা চেকার বোর্ড করব। এখান থেকে আমার দুটো গ্যামেট এলো, এখান থেকে আমার দুটো গ্যামেট এলো, ক্যাপিটাল টি ক্যাপিটাল টি, ক্যাপিটাল টি স্মল টি, ক্যাপিটাল টি স্মল টি, স্মল টি স্মল টি। কিন্তু প্রশ্ন আমার কি চেয়েছে, সংকর লম্বা মটর গাছ কতগুলো পাওয়া যাবে, তার মানে আমার কিন্তু এটাকে এক্সক্লুড করতে হবে, এটা কিন্তু বাদ, কারণ তো বিশুদ্ধ লম্বা। যদি বলতো লম্বা মটর গাছ কত পার্সেন্ট, 75%, তখন 4 জনের মধ্যে 3 জন। কিন্তু বলছে সংকর লম্বা মটর গাছ, তাহলে এই দুজনকে আমি ধরবো, অর্থাৎ 4 জনের মধ্যে 2 জন, 4 জনের মধ্যে 2 জন, অর্থাৎ 50%। জলের মতন সোজা অঙ্ক।
নেক্সট, ক্যাপিটাল স্মল আর জিনোটাইপ যুক্ত গিনিপিগ থেকে আমরা কত ধরনের গ্যামেট পাই? খুব সোজা, খুব সোজা। ক্যাপিটাল বি, ক্যাপিটাল আর, স্মল আর। অনেকে মুখস্থ করে যারা যাবে, যারা লাইফ সায়েন্সটা মুখস্থ করে পড়াশোনা করে নাম্বার পাওয়ার জন্য, তারা কিন্তু আগুন করে 4 উত্তর লিখে চলে আসবে 4 রকমের গ্যামেট। না, আমরা 4 রকমের গ্যামেট কেন পাবো? মনে রাখবে যতগুলো অল্টারনেট অ্যালিল আছে, এখানে কোনো অল্টারনেট অ্যালিল নেই, দুটো তো সেম অ্যালিল। সেগুলো কঠোর প্রচ্ছন্ন, দুটো তো সেম অ্যালিল। তো যতগুলো অল্টারনেট অ্যালিল আছে সেই অনুযায়ী ভাবতে হবে। অর্থাৎ দুটো অল্টারনেট অ্যালিল আছে, দুটো অল্টারনেট অ্যালিল আলাদা হয়ে যাবে। এবং আরটা তো কমন, তাহলে ক্যাপিটাল বি স্মল আর এবং স্মল বি স্মল আর। তাহলে এই জিনোটাইপ থেকে আমরা পেয়ে যাচ্ছি দু ধরনের গ্যামেট, সাথে একটা অপশন বি। এরপরে 8 আর 9 বেশ জটিল, এগুলো তোমরা খুব কম পেপারে পাবে। রামকৃষ্ণ মিশনের পেপারের মধ্যে এরকম প্রশ্ন তোমরা পেতে পারো চাইলে। কি প্রশ্ন বলছে যে ওই দ্বিসংকর জনন। আচ্ছা, প্রথমেই আমাকে মাথায় রাখতে হবে দ্বিসংকর জননের যে অনুপাত, যা 9:3:3:1, যার মধ্যে 9 কে হলুদ গোলাকার, অর্থাৎ দুজনেই প্রকট, দুটোই প্রকট বৈশিষ্ট্য। এই দুজন হচ্ছে একটা করে প্রকট, একটা করে প্রচ্ছন্ন, অর্থাৎ হলুদ কুঞ্চিত এবং সবুজ গোলাকার। আর এক হচ্ছে সবুজ কুঞ্চিত। তাহলে 9:3:3:1 এই অনুপাত যদি তোমার মাথায় মুখস্থ হয়ে থাকে, তবে তুমি 8 আর 9 পারবে, নয়তো কিন্তু খুব সমস্যা হবে। চলো 8 আর 9 কি আছে? প্রথম প্রশ্ন বেশ ভালো, এবং তোমাকে এক্ষেত্রে ওই 7টা অল্টারনেট পেয়ারও কিন্তু তোমাকে মনে রাখতে হবে। একটি সবুজ কুঞ্চিত বীজযুক্ত মটর গাছ, অর্থাৎ নরমাল যেটা আমাদের স্মল y স্মল y স্মল r স্মল y স্মল y স্মল r। আর এটা হচ্ছে হলুদ গোলাকার বীজযুক্ত মটর গাছ, অর্থাৎ আমরা এগুলো খুবই কম হলুদ গোলাকার। এবং এর থেকে আমরা জানি যে কি পাবো F1 এ, কিন্তু আমার F1 জানতে চাইনি, আমার জানতে চেয়েছে F2। তাও জানতে চেয়েছে মানে কি, একটা ইনফরমেশন বলেও দিয়েছে। কি ইনফরমেশন বলে দিয়েছে? 75টা হলুদ কুঞ্চিত বীজযুক্ত মটর গাছ পাবো। হলুদ কুঞ্চিত এর মধ্যে কে? এ হচ্ছে হলুদ কুঞ্চিত, ইয়েলো রিঙ্কেল। এবং এটা তো অনুপাত, এটা তো আসল সংখ্যা নয়, অনুপাত। ইয়েলো রিঙ্কেল এটা ধরে নাও আমাদের গ্রিন রাউন্ড, ধরে নিতেই পারি আমি। তাহলে ইয়েলো রিঙ্কেল কটা পাচ্ছি আমরা? 75টা। তার মানে 3x = 75, অর্থাৎ 3x = 75। তাহলে x = 25, তাই না? x চলে এলো আমাদের 25। কতগুলি সবুজ কুঞ্চিত বীজযুক্ত মটর গাছ পাবো? সবুজ কুঞ্চিত মানে x, 1 তো 1x * 1x। তাহলে সবুজ কুঞ্চিত বীজযুক্ত মটর গাছ আমরা পাবো হচ্ছে 25টাই। আর কোনো যোগ বিয়োগ গুণ ভাঙাভাঙি করতেই হবে না, আমার তো x ই বার করতে হবে, কারণ সবুজ কুঞ্চিত তো 1টা পাবে। হলুদ গোল, হলুদ সবুজ গোলাকার, হলুদ কুঞ্চিত আর আমাদের সবুজ কুঞ্চিত। তাহলে 8এর প্রশ্নের উত্তর হয়ে গেল আমাদের 25টা। আমরা গ্রিন রিঙ্কেলড বীজযুক্ত মটর গাছ পাবো। এই প্রশ্নটা কিন্তু খুব মজার। এই প্রশ্নগুলো মাধ্যমিকে একদম মাথা ঘুরিয়ে দেওয়ার মতো প্রশ্ন, কিন্তু ভীষণ সহজ। এর থেকে অনেক কঠিন অঙ্ক তোমরা অঙ্কে করো, এর থেকে অনেক পাটিগণিত বীজগণিতের অঙ্ক অনেক কঠিন, তার তুলনায় এটা কিছুই না। কিন্তু যখনই আমরা ভাবি যে লাইফ সায়েন্সে আমরা অঙ্ক করতে হবে, সাইকোলজিক্যাল ব্যাপার হয়, আমরা ডিমোটিভেটেড হই। কিচ্ছু ডিমোটিভেটেড হওয়ার ব্যাপারই নেই এখানে। ক্লিয়ার? চলো আজকে লাস্ট অঙ্ক, তারপর একটা ছক দেখবো আমরা। 9টায় কি বলেছে? সবুজ বীজযুক্ত এবং সাদা ফুল। চলো একই সূত্র তো সেম, মেন্ডেলের সূত্র আমাদের সেম, 9:3:3:1। আচ্ছা, সবুজ বীজযুক্ত এবং সাদা ফুল বিশিষ্ট। চলো সবুজ বীজ মানে হচ্ছে প্রচ্ছন্ন, অর্থাৎ স্মল y ছাড়া হবে না, স্মল y ছাড়া হবে না। আর সাদা ফুল আমাদের প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, রিসেসিভ ক্যারেক্টার, তাই না? তাহলে আর প্রকটটা হচ্ছে ভায়োলেট, বেগুনি। তাহলে স্মল ভি ক্রস, নিশ্চয়ই উল্টোগুলো থাকবে। হলুদ বীজযুক্ত বেগুনি ফুল, অর্থাৎ y ক্যাপিটাল Y ক্যাপিটাল V ক্যাপিটাল B। সেম অঙ্ক, কিচ্ছু পার্থক্য নেই। তাহলে আমার F1 এ আসবে কি? ক্যাপিটাল Y ক্যাপিটাল V স্মল v। তাহলে F2 তে ওই 16খানা একটা বিশাল জিনিস আসবে। এসে কিন্তু আমরা তো ঝামেলায় যাবো না, কারণ আমাকে বলেছে F2 জন্য আমি পেয়েছি 27টা হলুদ বীজযুক্ত, 27টা হলুদ বীজযুক্ত
সাদা ফুল, হলুদ বীজযুক্ত সাদা ফুল মানে হচ্ছে একটা ডমিনেন্ট একটা রিসেসিভ। আবারও সেই তিনটে হিসাব চলে আসবে, আমার তিনটে হিসাব চলে আসবে, কারণ এই নখানা হচ্ছে আমাদের হলুদ বীজ বেগুনি ফুল। এই তিনটে আমি ধরে নিচ্ছি কথার কথা, কারণ এই তিনটার মধ্যে কোনো একটা হবে, তো এই তিনটা ধরে নিচ্ছি আমি হলুদ ফুল, হলুদ বীজ সাদা ফুল। এইটা ধরে নিচ্ছি আমরা যেটা প্রশ্নে দিয়েছে আমাদের, হলুদ বীজ সাদা ফুল এটাকে ধরে নিচ্ছি, এটাকে ধরে নিচ্ছি আমি সবুজ বীজ বেগুনি ফুল ধরে নিতেই পারি আমি। 3:1 হচ্ছে সবকটা প্রচ্ছন্ন বৈশিষ্ট্যগুলো হবে, রিসেসিভ ক্যারেক্টারগুলো হবে কোনগুলো, অর্থাৎ সবুজ বীজ এবং সাদা ফুল, তাই তো? তাহলে 1 এখানে আসবে না, তাহলে এখানে হলুদ বীজযুক্ত সাদা ফুল মানে একটা ডমিনেন্ট ক্যারেক্টার একটা রিসেসিভ ক্যারেক্টার, এই দুটো মিলিয়ে আমাদের তাহলে এই তিনের ইউনিটটাই পড়ে, তিনের অনুপাতটাই পড়ে, এটাই হচ্ছে 27। তাহলে আবারও আরেকটা সেই সেম অঙ্ক, 3x = 27, তাহলে x = 9, x = 9। কিন্তু মজার বিষয় যেটা বলছে সেটা হচ্ছে যে আমাদের মোট কতগুলি সবুজ বীজযুক্ত মডুলাস পাওয়া যায়। এইখানে কিন্তু খেলাটা বেরিয়ে যাবে হাত থেকে যদি এখানে ভুল করো। সবুজ বীজযুক্ত, আর কিন্তু সাদা আর বেগুনি ফুলের কথা বলেইনি। তাহলে সবুজ বীজযুক্ত মানে কি, এই দুজন ধরে নিয়ে আমি হলুদ বীজযুক্ত 9 আর 3 12, আর এই দুজন হচ্ছে সবুজ বীজযুক্ত, যার মধ্যে একজন হচ্ছে ধরে নিচ্ছি আমি সবুজ তোমার এই কিন্তু যে কোনো একটা ইন্টারচেঞ্জেবল হতে পারো, একজন ধরে নিচ্ছি আমি সবুজ তোমার কি বলে বেগুনি ফুল, একজন ধরে নিচ্ছি আমি সবুজ সাদা ফুল, ঠিক আছে? দুটোই রিসেসিভ। তাহলে 3 + 1 4, তাই না? অর্থাৎ 4x 36 টা আমরা পাবো হচ্ছে কি পাবো, যেটা প্রশ্ন দিয়েছে হলুদ বীজযুক্ত সবুজ বীজযুক্ত মটরগাছ টোটাল, মানে সবুজ বীজযুক্ত বেগুনি ফুল এবং সবুজ বীজযুক্ত সাদা ফুল। মজা জিনিসটা, ইন্টারেস্টিং। লাস্ট কোয়েশ্চেন, আজকে আমরা লাস্ট কোয়েশ্চেন, এটাতে আর এই 9:3:3:1 রেশিওটা কাজে লাগবে না, এখানে কাজে লাগবে কি অসম্পূর্ণ প্রকটতা, তাই না? অসম্পূর্ণ প্রকটতা, অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে আমাদের ফেনোটাইপিক রেশিও কি আসতো 1:2:1, ওখানে 3:1 আসতো না। কেন আসতো না? তার কারণ হচ্ছে 3:1 হচ্ছে যখন সম্পূর্ণভাবে প্রকট, অর্থাৎ একটাও যদি প্রকট অ্যালিল থাকে তাহলে সেটা কি হয়ে যাবে, ক্যাপিটাল টি স্মল টি যদি হয়ে যায় তাহলে সেটা লম্বাই হয়ে যাচ্ছে। কিন্তু এখানে ক্যাপিটাল আর হলে তবেই লাল সন্ধ্যা মালতী ফুল হবে, ক্যাপিটাল আর স্মল আর হয়ে গেলে হয়ে যাবে কি গোলাপি, তাই তো? তাহলে সন্ধ্যা মালতীর ব্রিড করানো হয়েছে, সন্ধ্যা মালতীর ব্রিড করিয়ে F1 জমিতে মানে একটা লাল সন্ধ্যা মালতী যুক্ত গাছের সঙ্গে একটা সাদা সন্ধ্যা মালতী যুক্ত গাছে ব্রিড করানো হয়েছে। ব্রিড করানোর পরে আমার 15টা সাদা হোয়াইট এসছে, তাই না? 15টা সাদা ফুলযুক্ত সন্ধ্যা মালতী গাছ জন্মেছে ইন F1। আচ্ছা, রেশিও আমি আবারও কি বললাম, 1:2:1, যার মধ্যে 1 হচ্ছে রেড, 2 হচ্ছে পিঙ্ক, 1 হচ্ছে হোয়াইট। তার মানে x = 15, x = 15। আর প্রশ্ন কি দিয়েছে, কতগুলো পিঙ্ক ফুল চেয়েছে, গোলাপি ফুল কতগুলো তৈরি হয়েছে, পিঙ্ক ফুল, তাহলে সেটা 2x, তাহলে 30 খানা গোলাপি ফুল উৎপন্ন হয়েছে ইন F1। কি আর বলি লাগছে, জেনেটিক্সের এই অঙ্ক যদি সবকটা তোমরা প্র্যাকটিস করে যেতে পারো, এর বাইরে কোনো অঙ্ক আসবে না তার গ্যারান্টি আমার। এবং মাধ্যমিক উচ্চ মাধ্যমিকও এই অঙ্কগুলো কাজে লেগে যাবে, উচ্চ মাধ্যমিকও যে তোমাদের ইয়েগুলো আছে জেনেটিক্স থেকে যে অঙ্কগুলো আসে সেই অঙ্কগুলো এখানে কাজে লেগে যাবে। তো হেরিডিটির এই ছিল আমাদের অঙ্ক, এই ছিল আমাদের ক্লাস। কেমন লাগে জানাবে আমাদের ক্লাস, কোনো ডাউট থাকলে আরেকবার আমাকে বলবে, আমি কমেন্টে চেষ্টা করবো